আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে কোনো রকম মিল থেকে থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। রোজকার মতো সারা দিনের কাজ শেষ করে নিজের ঝোপড়ির দিকে পা বাড়ালো রতন। পোয়াতি বউটা না খেয়ে পথ চেয়ে বসে থাকে যে রোজ, তাই কাজ শেষ হওয়ার পর বাকি মজুরদের সাথে মদ খেতে বসে না রতন। 1 বছর হলো রতনের বিয়ে হয়েছে। বউটা 3 মাসের পোয়াতি। খালপাড়ের বস্তিতে ওরা থাকে। রতনের নিজের বাপের চেহারাটা মনে নেই, মাকে একটু একটু মনে পড়ে। রুগ্ন কেশরোগী ছিল। আর রতনের বউ ফুলি, রতন যে বাড়িতে মজদুরি খাটত সেই বাড়িতেই কাজ করত। ছিপছিপে চেহারার একটা মেয়ে। প্রথম দেখেই বড্ড ভালো লেগে গেছিল রতনের। ফুলিরও মা বাবা ছিল না, দিদার কাছেই মানুষ, তাই ফুলিকে বিয়ে করতে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি রতনকে। ওদের বস্তিতে রতনই একমাত্র পুরুষ যে বউকে পিটিয়ে পুরুষত্ব দেখায় না, বরং বস্তির চাপা কল থেকে জল এনে দেয়, রিক্সা করে মেলায় নিয়ে যায়, ফুচকা ঝালমুড়ি খাওয়ায়। মাঝে মধ্যে যখন পেটে একটু মদ পড়ে তখন ইংরেজিতে নিজের ভালোবাসা প্রকাশ করে। এই নিয়ে ফুলিরও কম গর্ব না। বিকেলবেলা বস্তির মেয়ে বউরা যখন গল্প করে, ফুলি তখন বুক ফুলিয়ে রতনের তার প্রতি ভালোবাসার কথা বলে। বিয়ের পর রতন আর ফুলিকে কাজ করতে দেয়নি। বউটাকে যে বড্ড ভালোবাসে সে। যা, বড্ড দেরি হয়ে গেল আজ। ফুলিটাকে কতদিন কইছি আমার লেগে না খেয়ে বসে থাকবি না, নিজের কথা না ভাবুক, পেটে যেটা আছে তার কথাটা তো ভাববে। জোরে জোরে সাইকেলে প্যাডেল করল রতন। অনেক দূরে সে গিয়েছিল মজদুরি করতে। এত দূর আগে সে যায়নি কোনোদিন। তারা এখন আর দুজন নয়, আরও একজনও আসছে। আর তার জন্যেই রতনের এই ওভারটাইম কাজ। বাস যখন থেমেছে তখনই প্রায় 9টা বেজে গিয়েছিল। সেখান থেকে বস্তিটাও অনেকখানি। তাও জোরে জোরে সাইকেল চালিয়েও 10টা বেজে গেল ঘরে পৌঁছতে। ফুলি, ও ফুলি, দেখ এই গেছি। রাগ করে আলো নিভিয়ে রেখেছিস তাই তো? ফুলি। ঘরের মধ্যে রক্তাক্ত ফুলির শরীরটা পড়ে আছে। পা বেয়ে রক্ত নেমে জানান দিচ্ছে তার গর্ভস্থ সন্তানের মৃত্যু বার্তা। গলার কাছে বড় বড় 2টো ফুটো, সেখান থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধে আছে। ফুলি, এই ফুলি, ফুলি কি হলো তোর? ফুলি, ফুলি, ফুলি। আছড়ে পড়ে কাঁদতে থাকে রতন ফুলির শরীরটার উপর। কি হলো তোর ফুলি? এই ফুলি, ভগবান, ভগবান, তোকে ছাড়া আমার কিছু কেউ নেই ফুলি। তুই কি হয়ে গেল ফুলি? এটা কি হয়ে গেল? শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডোর খনি। আর আমরা সেই খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আপনাদের কাছে উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। সুচরিতা ধর, জন্ম 1998, নিবাস বহরমপুর, মুর্শিদাবাদ। পড়াশোনা শেষ করে বর্তমানে লেখালেখির জগতে নিজেকে নিমজ্জিত করেছেন। লেখিকাকে আমাদের মাঝখানে পেয়ে আমরা যার পর ন্যায় উৎফুল্ল।
শুনতে থাকুন আমাদের আজকের উপস্থাপনা মাননীয়া সুচরিতা ধরের লেখা অন্যতম ভৌতিক তন্ত্র কাহিনী মাতুণ্ডীর অভিশাপ। তারপর বিপিনের বউ, হারুর বউ, কার্তিকের বউ, তাঁদেরও এই একইভাবে মৃত্যু হলো। আর এরা প্রত্যেকেই কেউ 3, কেউ 4 বা কেউ 7 মাসের অন্তঃসত্ত্বা। বস্তির মানুষ ভয়ে সিঁটিয়ে গেল। পরিবেশ বিভীষিকাময় হয়ে গেল। রতন আর হারু গেছিল থানায়। পুলিশ কোনো গুরুত্ব নেয়নি। তারা ভাবল স্বয়ং ঈশ্বরই যখন তাদের রক্ষা করছেন না, তখন পুলিশ কি করবে। তাও প্রথম বস্তিতে পুলিশ এলো, জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু তারপর আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। প্রাণোচ্ছল বস্তিটা শুকনো, জীর্ণ, আতঙ্কিত মানুষে ভরে উঠল। রতন কেমন যেন পাগল প্রায় হয়ে গেছে। একা একাই কার সাথে যেন কথা বলে, কাজে যায় না, সারা দিন ফুলির শাড়িটা পেঁচিয়ে শুয়ে বসে থাকে। একদিন হঠাৎ একটা বড় গাড়ি এসে থামল বস্তিতে। 3 জন নামলো গাড়ি থেকে। একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, সাথে ওনার স্ত্রী ও যুবতী মেয়ে। বস্তিতে যে একমাত্র পাকা বাড়িটা আছে, ওনারা সেটাতেই ভাড়া এসেছেন। এই পোড়া বস্তিতে এই ভদ্রলোকগুলো কি করতে এলো বলো তো কাকি? বস্তির বয়সে জ্যেষ্ঠ মহিলা সরলা কাকিকে জিজ্ঞাসা করল পুঁটি। মিসেস গুপ্ত তার স্বামী মিস্টার অভিজিৎ গুপ্তকে বললেন, শেষমেশ এই বস্তির বাড়িতে এসে থাকতে হচ্ছে আমাদের। ছি ছি। মিস্টার অ্যান্ড মিসেস গুপ্ত এবং তাদের একমাত্র মেয়ে পৌলমী বরাবরই সাউথ কলকাতার বাসিন্দা, তবে এখন বিশেষ এক অসুবিধায় পড়ে এই বস্তিতে এসে উঠেছে। দেখ পলা, অনেক কষ্ট করে তোর বাবা এই বাড়িটা পেয়েছে। কি যে পাপ করেছিলাম কে জানে। পৌলমী গুপ্ত কলেজের 2য় বর্ষের ছাত্রী, মা বাবার একমাত্র মেয়ে। এই ভদ্রলোকগুলো যে এই বস্তিতে এসে উঠল, ওরা কি জানে যে এই বস্তিটা? চুপ কর হামজাদি, ওরা হলো ভদ্রলোক। ওরা কি আর এসব কথা বিশ্বাস করবে রে? এসেছে তো এসেছে, আর তাছাড়া ওদের মধ্যে তো আর কোনো পোয়াতি নেই, তাই অত ভয় পাওয়ার কি আছে শুনি? সরলা কাকি এক নিঃশ্বাসে কথাগুলো বলল পুঁটিকে। এই পুটি, তুই এখানে দাঁড়িয়ে এই বুড়ির সাথে খোশগপ্প করছিস? শিগগির যা, ওই যে নতুন এসেছে বাবুরা, রান্নার লোক চাইছে, তো আমি তোর কথা বললাম, যা গিয়ে দেখা করে আয়। দোতলা বাড়ি, ইচ্ছে থাকলেও কোনো দিন এই বাড়ির ভেতর পুঁটিদের মা মাসিরাও কোনো দিন আসতে পারেনি। বহু বছর আগে এই বাড়িতে যারা থাকতো, কোনো কারণে রাতের অন্ধকারে এই বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছিল। তারপর থেকেই এই বাড়ি তালাবন্ধ। দোতলায় উঠে কোণের দিকের ঘরটা বেছে নিয়েছে পলা। ঘরটা যেন পুরো বাড়িতে নিজেকে এক কোণে লুকিয়ে রেখেছে, ঠিক পলার মতোই। ঘরের দক্ষিণ দিকে একটাই জানালা, আর জানালার বাইরে একটা মরা কৃষ্ণচূড়া গাছ। গাছটার দিকে একভাবে তাকিয়ে আছে পলা। আসবো দিদি? কে? আমি পুটি গো। ওই যমুনা বলল তোমাদের রান্নার লোক চাই। দাঁড়ান, আমি মাকে ডেকে দিচ্ছি। পুঁটির গলা শুনে পলার মা ভেতর থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার? কে তুমি? আমি পুটি গো, এই বস্তিতেই থাকি। তোমাদের রান্নার... ঠিক আছে ঠিক আছে, শোনো, আমরা 3 জন, তোমার একবেলা এলেই হবে। কাল থেকে আসবে, আজ রান্না হয়ে গেছে। ঠিক আছে বৌদি। আর শোনো, কাজ করবে, চলে যাবে, বাড়ির কোনো কথা যেন এদিক ওদিক না হয়। আর পলা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও, ভিতরে যাও। কি রে, নতুন রান্নার বাড়িতে কথা কয়েলি? পুঁটিকে জিজ্ঞেস করলো সরলা কাকি। হ্যাঁ গো কাকি, বলে এলাম।
কিন্তু বউটার কথাবার্তা মোটেও ভালো নয় গো, কেমন জানি আসতে ছাড়া। তবে মেয়েটাকে দেখে মনে হলো ভালো। ও কাকি, তুমি এখানে? ওদিকে সাধনের বউয়ের ব্যথা উঠেছে গো, শিগগির চলো। ব্যথা উঠেছে তো আমি কি করব শুনি? যা হাসপাতালে নিয়ে যা, নইলে মায়ের ছায়ে দুটোই মরবে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই গো কাকি, জল ভাঙতে শুরু করেছে। তুমিই কিছু করো। তা সাধনের বউয়ের কাছে এখন কে আছে? কেউ নেই গো, সাধনটা তো ইট ভাটায় গেছে। আমি দরজাটা ভেজিয়ে তোমায় ডাকতে এলুম। মনে মনে প্রমাদ গুনল সরলা কাকি। এ কি করছিস লামপুরি? তুই বউটাকে একা রেখে এলি কেন? চল চল, শিগগির চল। সাধনের বাড়ি পৌঁছানোর আগেই শুনতে পেল সেই মর্মভেদী শব্দ। ধপ করে রাস্তাতেই বসে পড়ল সরলা কাকি। কি হলো কাকি, বসে পড়লে যে? চলো, নইলে দেরি হয়ে যাবে। আর আর কি দেরি হবে? যা হওয়ার তো হয়েই গেল। শুনলি নে আওয়াজটা? শুনলি নে? এখন যা, গিয়ে দেখে যা। এর মধ্যেই সাধনের ঘরের সামনে কিছু জন জমা হলো। সরলা কাকি নিজে গিয়ে আগে দরজা খুলল। মাটিতে পড়ে আছে সাধনের বউয়ের নিথর দেহটা, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। কেউ যেন ধারালো কিছু দিয়ে পেট কেটে নাড়ি ছিঁড়ে বাচ্চাটাকে বার করে নিয়েছে। বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছে না পলার। পুরনো কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। অভিক, যাকে সেই স্কুল জীবন থেকে ভালোবাসত পলা, চোখের সামনে পাল্টে গেল সেই অভিক। আর পলার নিজের মা বাবা? না, মা তার নিজের না। মায়ের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তার। পলাকে জন্ম দিতে গিয়ে ওর নিজের মা মারা যায়। তারপর পলাকে মানুষ করার অজুহাতে তার বাবা আবার বিয়ে করেন। বাবা তো তার নিজের, তবে বাবা কি করে এতটা নিষ্ঠুর হতে পারল? ওরে কে আছিস? সাধনকে খবর দেগে। জমায়েত ভিড়ের উদ্দেশ্যে কথাটা বলল সরলা কাকি। আমি জানি সে কাউকে ছাড়বে না, সে কাউকে ছাড়বে না। আমার ফুলিকে ছাড়েনি, কাউকে ছাড়বে না সে। আমি জানি কি মজা, কি মজা। কাউকে ছাড়বে না সে, কি মজা। এক নাগারে কথাগুলো বলে গেল রতন। সব দোষ আমার। আমি সাধনের বউকে একা রেখে বেরিয়েছিলাম, আর সেই ফাঁকেই। মাথা চাপড়ে বিলাপ করল যমুনা। পুলিশকে একটা খবর দেয়া দরকার। কি হবে পুলিশ ডেকে? ওরা কি আদেও আসবে? আর এলেও বা কোনো কুলকিনারা করতে পারবে? সরলা কাকি মৃদু পায়ে এগিয়ে গেল সাধনের বউয়ের নিথর লাশটার দিকে। ভালো করে লক্ষ্য করল, বউটার গলার কাছে দুটো ফুটো। দুদিন মতো পুরো বস্তি ভয়ে সিঁটিয়ে থাকলো। তারপর আবার ভয় কাটিয়ে যে যার কাজে লেগে পড়ল। বাড়িটা যেন কেমন কেমন, জানো তো কাকি? কেমন মানে? তোর যত বাড়াবাড়ি, যাস তো রান্না করতে। তো বাড়ি কেমন লাগার কি আছে শুনি? না গো কাকি, সত্যি বলছি। এই তো গতকালের কথা, আমি রান্না করছিলুম, হঠাৎ কোথা থেকে এক বাদুড় এসে উঠে পড়ল গায়ে। আমি তো সেই কি ভয় যে পেলাম, মাটিতে ধপ করে পড়ে গেলাম। তবে উঠে বাদুড়টাকে আর দেখতে পেলাম না। বৌদিকে ডেকে যেই বললাম, সে কি ধ্যাতা নিয়ে আমাকে। বাপি, এই বস্তিতে যে বউটি মারা গেছে সে নাকি খুব রহস্যজনকভাবে মারা গেছে। তোমাকে এসব কে বলে পলা? ডিসগাস্টিং। এটা কি তোমাকে ওই রান্নার মেয়ে ছেলেটা বলেছে নাকি? তোমাকে বারবার বলেছিলাম সুদীপা, কোনো কাজের লোক রেখো না। কাজের লোক রাখবো না? তাহলে তোমার আর তোমার মেয়ের রান্না করবে কে শুনি? এমনিতেও তোমার এই গুণধর মেয়ের জন্য আমাদের এই বস্তিতে এসে থাকতে হচ্ছে। আহ সুদীপা, চুপ করো।
পলা শুনতে পাবে, শুনলে কষ্ট পাবে। সুদীপা ঢুকলো পলার ঘরে। শোনো পলা, তোমাকে অনেকবার বারণ করেছি কারোর সামনে তুমি যাবে না, কথা বলবে না, তাও তুমি শুনছো না। আমার কথা না শোনাটা তোমার জন্য কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। বিকেলের পর সরলা কাকির বাড়ির দাওয়ায় বস্তির মেয়ে বউদের আসর বসল। সেখানে বসে যমুনা বলল, আর কটা বউ মরবে বলো তো? নাই নাই করে জনা 5 হবে। জানি না রে, আমার তো 3 কাল গিয়েই 1 কালে ঠেকলো। আমার আর ভয় কি? ভয় তো এই কচি কচি বউগুলোকে নিয়ে। এর থেকে কি কোনো নিষ্পত্তি নেই গো? জানি না রে, জানি না। কথাটা বলে একটা হতাশাপূর্ণ দীর্ঘশ্বাস ফেলল সরলা কাকি। বিকেল থেকেই কারেন্ট নেই। ক্যান্ডেল জেলে নিজের ঘরে ডিনার করেছে পলা। এখানে আসার পর থেকেই সে নিজের ঘরে ডিনার করে, তার মায়ের হুকুম এটা। অন্যান্য দিন ডিনার করে ঘুমিয়ে পড়ে পলা। আজ আর কিছুতেই ঘুম আসছে না তার। শরীরের মধ্যে বড্ড বেশি অস্বস্তি হচ্ছে তার। পলার সৎ মা সুদীপা বিয়ের আগে বাগবাজারে থাকত। পলার বাবা যে অফিসের ম্যানেজার, সুদীপা সেই অফিসেরই সেলসে ছিল। সেখান থেকেই পরিচয়। বয়সে বেশ অনেকটাই ছোট পলার বাবার থেকে। 4 বছরের ছোট্ট মেয়ে পলা। বাবার দ্বিতীয় বিয়ে কি সেটাই বোঝেনি, শুধু মাকে পেয়ে গেছে ভেবেই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তবে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সেই আনন্দ ফিকে হয়ে যায়। না, সিনেমার সৎ মাদের মতো সুদীপা পলার উপর কোনো অত্যাচার করেনি, তবে কোনো দিন কোনো গুরুত্ব দেয়নি। চোখের সামনে থাকলেও যেন দেখতেই পেত না সে পলাকে। বিয়ের পর চাকরি ছেড়ে দেয় সুদীপা। অভিজিৎ গুপ্তর স্ত্রী ছাড়াও বিশেষ একটা পরিচয় আছে সুদীপার। ঘড়ির কাঁটায় ঢং ঢং করে জানান দিল রাত 2, মানে মধ্যরাত। গোটা বস্তিটা যেন কোনো অদৃশ্য মায়ায় গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু জেগে আছে একজন, এবার তার কাজ শুরু। রমা জোলাঘাটা বস্তিতে থাকে। লোকের বাড়িতে ঝিয়ে কাজ করে খায়। একটা বিয়ে বাড়িতে পাতা তোলার কাজ করতে গিয়ে পুঁটির সাথে আলাপ হয়েছিল। পুঁটি সেখানে রাঁধুনির জোগালদার হয়ে গিয়েছিল। তারপর টুকটাক রাস্তাঘাটে দেখা বা কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে কাজ করতে গিয়ে অল্প বিস্তর বন্ধুত্ব হয়ে গিয়েছিল দুজনের। কথায় কথায় পুঁটি নিজের বস্তির ঠিকানাও বলে দিয়েছিল রমাকে। রোজকার মতো বিকেলে পুঁটিরা সবাই বসে গল্প করছে সরলা কাকির দাওয়ায় বসে। কিরে পুটি, কেমন আছিস? আরে রমা দিদি যে, তুমি হঠাৎ? এদিক দিয়ে যাচ্ছিলুম, তো তুই বলেছিলি এইখানে থাকিস, তাই দেখা করতে চলে এলুম। তা বেশ করেছ, বসো। তা বল, কেমন আছিস তুই? আছি গো একরকম। আমাদের বস্তিতে যা চলছে, ভালো থাকার কি জো আছে? কি হয়েছে তোদের বস্তিতে? সরলা কাকি ইশারাতে পুঁটিকে চুপ করতে বলল। আরে ও কিছু না, আমাদের মতো গরিব মানুষদের কি আর ভালো বলে কিছু হয় বলো? রমা ব্যাপারটা বুঝতে পেরে বলল, শোন, পরশু একটা ছ্যাদ্য বাড়িতে কাজ আছে। তুই কাল বিকেলে বড় রাস্তায় এসে আমার সাথে দেখা করিস, তোকে কাজের বাড়িতে কথা বলতে নিয়ে যাব। আচ্ছা। রমা চলে গেল। বলে, এই ছুরি, তোর কোনো আক্কেল জ্ঞান নাই? বাইরের লোকের সামনে বলার কি দরকার ছিল? হ্যাঁ? সরলা কাকি বেশ জোরেই ধমক দিল পুঁটিকে। কাজটা কি ঠিক হলো সুদীপা? কোন কাজ? এই যে পলাকে এখানে এনে এভাবে। শোনো, তোমার মেয়ের ভালোর জন্যই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তোমার যদি মনে হয় ভুল, তো তুমি। না, আমি কি সেটা বলেছি? আর তাছাড়া আমি তো কোনোদিন তোমার ডিসিশনের ওপর কোনো রকম কথা বলিনি আজ পর্যন্ত। কোনোদিন বলনি যখন, তখন আজ বলছো কেন? আর তাছাড়া
আমি তো বিয়ের আগেই তোমাকে বলেছিলাম অভি, আমার ডিসিশনের ওপর কথা বলা আমি পছন্দ করি না। আর আজ রাতে আমার কিছু কাজ আছে, ফিরতে রাত হবে। তুমি আর পলা ডিনার করে শুয়ে পড়বে। আর হ্যাঁ, আমাকে অযথা ফোন করে ডিস্টার্ব করবে না। মিস্টার গুপ্ত চুপ করে থাকলেন। বিয়ের পর থেকেই সুদীপার এই খামখেয়ালি সে সহ্য করে যাচ্ছে। ইচ্ছে থাকলেও যেন কিচ্ছু বলতে পারে না সে সুদীপাকে। পরের দিন বিকেল হতেই পুঁটি গেল রমার সাথে দেখা করতে। সত্যি তার কাজের প্রয়োজন। বড় রাস্তায় উঠেই দেখল রমা দাঁড়িয়ে আছে। চলো রমা দিদি। হ্যাঁ যাব, তার আগে একটা কথা বলতো পুটি, তোদের বস্তিতে কি চলছে? আমি কানাঘুষো শুনেছি বটে। পুঁটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলতে শুরু করলো। আমাদের বস্তিটা অভিশপ্ত গো রমা দিদি। আগে এরকম ছিল না জানো তো। কিছু মাস হলো গোটা বস্তিতে যেন হাহাকার লাগলো। যে যে বউয়ের পেটে বাচ্চা এসেছে তারা কেউ বাঁচেনি, আর সবাই একইভাবে মরেছে। এই তো হপ্তাখানেক আগে সাধনের বউ মরল। পেটে 10 মাসের বাচ্চা ছিল। সাধনের বউয়ের পেট কেটে বাচ্চাটাকে বার করে নিয়েছে, আর বউটার গলার কাছে সেই তীক্ষ্ণ দাঁতের 2 ফুটো। সে কি বীভৎস দৃশ্য! ভাগো। পুলিশে যাসনি? প্রথম পুলিশ এসেছিল বটে। আমরা গরিব মানুষ, আমাদের জীবনে এর খুব বেশি গুরুত্ব নাই। আমি এমনই কিছু আন্দাজ করেছিলুম রে পুটি। তাহলে শোন, বছরখানেক আগে আমাদের বস্তিতেও এরকম হয়েছে। 4 জন পোয়াতে একইভাবে মরেছে। তাও তো তোদের বস্তিতে পুলিশ এসেছে, আমাদের বস্তিতে তো তাও আসেনি। ওদের একজন আমার বোন সরমা ছিল। 7 মাসে ব্যথা উঠেছিল, বস্তির বাথরুমে চান করতে গিয়েছিল। আমি তখন ঘরে ছিলাম না। যখন এসে দেখলাম বোনটা আমার বাথরুমের মেঝেতে পড়ে আছে, পেট থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। নাড়ি কেটে অপুষ্ট বাচ্চাটাকে যেন কেউ বের করে নিয়েছে। বলতে বলতে গলা ধরে এলো রমার। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তারপর বস্তিতে এলো এক সাধিকা মা, মন্ত্র দিয়ে বেঁধে দিল পুরো বস্তি। তারপর আর সেরকম কিছু হয়নি। তুই যদি চাস আমি তোকে ওই সাধিকা মায়ের কাছে নিয়ে যেতে পারি। যদি তোদের বস্তি কেউ বেঁধে দেয় তাহলে আর শর্মার মতন কোনো বউকে মরতে হবে না। বাপি, অনেক তো রাত হলো, মা তো এখনো এলো না। হ্যাঁ, সুদীপা বলে গেছে যে ওর রাত হবে, কিন্তু এত রাত, প্রায় 1টা বাজতে চলল। একটু বড় হওয়ার পর থেকেই দেখছি মা নিজের মতো চলে, নিজের মতো বাড়িতে আসে, নিজের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়, কখনো আবার মাঝরাতে বাড়ি আসে। তুমি কেন কিছু বলো না মাকে? একটা দীর্ঘশ্বাস ফেলল মিস্টার গুপ্ত। পলাকে বলল, যা, তুই কি শুয়ে পড়। পলা শুতে চলে গেল। ঘরে যেতেই গাটা গুলিয়ে উঠল পলার। গোটা ঘরে বিচ্ছিরি গন্ধ, মদ বা পচা মাংসের মতো গন্ধ। বাথরুমে গিয়ে বেশ কিছুটা বমি করে ঘরে এসে দাঁড়ালো সে। পেটের কাছটা অসহ্য জ্বলছে। জামাটা হালকা তুলে আয়নার সামনে যেতেই চমকে গেল সে। সারা পেটে বড় বড় নখের আঁচড়। ভয়ে প্রচণ্ড চিৎকার করে উঠল পলা। পলার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে এলেন মিস্টার গুপ্ত। কি হয়েছে পলা? তুই ওইভাবে চিৎকার করলি কেন? প্রচণ্ড ভয়ে কথা বেরোচ্ছে না পলার মুখ থেকে। কোনো রকমে জড়িয়ে জড়িয়ে বলল সে, বাপি, বাপি, আমার পেটে নখের আঁচড়, খুব জ্বালা পোড়া করছে। পেটে নখের আঁচড়? কই দেখি। সবকিছু ভুলে পলা টপটা অল্প পেটের উপর তুলে দেখালো বাবাকে। কই রে,
কোনো নখে নাচও তো নেই। তুই ভুল দেখেছিস, মনের ভুল। যা, চোখে মুখে জলে ছিটে দিয়ে আয়, তারপর এসে শুয়ে পড়। মিস্টার গুপ্ত মেয়েকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে চলে গেলেন। পলা চোখে মুখে ভালো করে জল দিয়ে এসে শুয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়ানোর সাহস আর তার হলো না। ভোর রাতে ফিরে এলো সুদীপা। সারা রাত কোথায় ছিলে তুমি সুদীপা? সুদীপা ব্যাগটা সোফায় ছুঁড়ে দিয়ে গা এলিয়ে বসল সোফাতে। মিস্টার গুপ্তর কথাটা কানে নিয়েও যেন সে নিল না। তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। সারা রাত কোথায় ছিলে তুমি? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই অভি। কৈফিয়ত দিতে বাধ্য নাও মানে? তুমি আমার স্ত্রী সুদীপা। সে বিয়ের পর থেকে আজ অবধি কোনো কিছুতে আমি তোমাকে বাধা দিইনি। বিয়ের পর অত ভালো জবটা তুমি ছেড়ে দিলে, আমি তাও কিছু বলিনি। নিজেদের সন্তান পর্যন্ত তুমি নিতে চাওনি, আমি তোমার সেই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছি। তবে আজ তোমাকে উত্তর দিতেই হবে। কোথায় যাও তুমি? বিয়ে? কোন বিয়ের কথা বলছো তুমি? আপনি আমাকে জাস্ট ভোগ করার জন্যই বিয়ে বিয়ে খেলেছিলেন মিস্টার গুপ্ত, যাতে সমাজ তোমায় নোংরা না বলে। আমাকে বিয়ের পর তুমি শেফালির সাথে রাত কাটিয়েছ, অফিস ট্যুরের নাম করে মেঘনাকে নিয়ে গোয়া গেছো, রেড লাইট এরিয়াতে গিয়ে সময় কাটিয়েছ। কি ভেবেছ আমি কিচ্ছু জানি না? আমার আর মুখ খুলিও না অভি। তুমি তুমি এত কিছু কি করে জানলে? আমি এটাও জানি অভি, তোমার প্রথম স্ত্রীকে তুমি খুন করেছ। ডাক্তারকে টাকার লোভ দেখিয়ে ভুল ওষুধ দিয়ে তুমি খুন করিয়েছ। এসি চলছে, তবুও বিন্দু বিন্দু ঘামছে মিস্টার গুপ্ত। এই সব কথা সুদীপা জানল কি করে? এগুলো তো কারোর জানার কথা নয়। কি হলো মিস্টার গুপ্ত, বলতি বন্ধ? একটা তাচ্ছিল্যের হাসি হেসে ওয়াশরুমের দিকে চলে গেল সুদীপা। কাজের বাড়িতে কাজ করতে এসেছে রমা আর পুঁটি। কাজ শেষ হতে বেশ রাত হবে। তারপরই রমা পুঁটিকে নিয়ে যাবে সেই সাধিকা মায়ের কাছে। বস্তিতে এখনই কাউকে বলিসনি তো? না গো রমা দিদি, এখনই কাউকে ব্যাপারটা জানায়নি। আমাদের সরলা কাকির যা কৌতূহল, জানলে হয়তো বলতো আমাকেও নিয়ে চল। সুদীপার গলা পেয়ে ঘরের দরজা পর্যন্ত এসেছিল পলা। এমনিতেও চরম আতঙ্কে পুরো রাত ঘুম হয়নি তার। তবে আড়াল থেকে তার বাবা ও সৎ মায়ের কথোপকথন শুনে নিজের বাবার উপর এক রাশ ঘেন্না জন্ম নিল। তার বাবা নিজের স্ত্রীকে খুন করেছে, কিন্তু কেন? পলা কোনোদিন ভাবতেও পারেনি তার বাবা এতটা নোংরা একটা মানুষ। ইচ্ছে করছিল তখনই বাবার কাছে গিয়ে সবকিছুর কৈফেরত চাইতে, কিন্তু ভয় হলো বাবা পলার মায়ের মতো তাকেও মেরে ফেলবে না তো। ওয়াশরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে তার নিচে স্থির হয়ে দাঁড়ালো সুদীপা। নগ্ন শরীরটার উপর পড়া প্রতিটা জলবিন্দু জানান দিচ্ছে সারা রাতের ক্লান্তি। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল সুদীপা। মিস্টার গুপ্ত তখনও বাইরে ডাইনিংয়ে বসে। পুরো শরীর কাঁপছে তার। ঘরে গিয়ে সুদীপার মুখোমুখি যাওয়ার সাহস তার নেই। হ্যাঁ, সে কামুক একটা পুরুষ। একা নারীতে তার পোষায় না। ডাক্তারকে টাকা দিয়ে সে পলার মাকে খুন করিয়েছিল। এছাড়া কোনো উপায় তো ছিল না। চন্দ্রানী সব জেনে গেছিল। প্রতিদিন ব্ল্যাকমেল করত, ডিভোর্সের ভয় দেখাতো। চন্দ্রানীর মা বাবার জন্যই পলার কোনো ব্যবস্থা করতে পারেনি সে। নইলে পলাকে মানুষ করার কোনো ইচ্ছেই তার ছিল না। সুদীপা অনেক ছোট তার থেকে। পলা হওয়ার আগে থেকেই সুদীপাকে ভালো লাগতো মিস্টার গুপ্তর। এত সহজে যে সুদীপাকে পাবে ভাবতেও পারেনি। বিয়ের পর কয়েক বছর সব ঠিকই ছিল। পলার মায়ের মৃত্যুর পর পলা নিজের মতো একটু একটু করে বড় হচ্ছিল।
দ্বিতীয় বিয়ের জন্য সুদীপাকে বিয়ের প্রস্তাবটা দিতেই সে একবারেই রাজি হয়ে গেল। তাও প্রায় 15 বছর আগের কথা। রমা আর পুঁটির কাজ শেষ, প্রায় তখন মাঝরাত। হ্যাঁ রে পুটি, তুই যে রাত কাবার করে ঘরে ফিরবি, তোর বর কিছু বলবে না? অমিনজি আবার কি বলবে গো? আমার টাকায় মদ গিলে ঘরে ফিরে আমার উপর দিয়ে শরীরের জ্বালা মিটায়, তারপরও হারামিটার জ্বালা কমে না। হাতের কাছে যা পাই তাই দিয়ে মারে। ওকে আমি আর ভয় পাই না গো রমা দিদি। তা তুমি যে এত রাতে ফিরবে তোমার বাড়িতে? আমাকে মারার জন্য কেউ নেই রে। বুধুর বাপটা যখন বেঁচে ছিল আমাকে কাজ করে খেতে হয়নি। প্রথম প্রথম শর্মার কাছেই রেখে আসতাম কাজে, তারপর তো শর্মাটাও চলে গেল। এখন বুধুটা একটু বড় হয়েছে, আমি কাজে এলে একাই থাকে। নে নে, আর দেরি করিস নে, চল এবার। এখন যাবে? সাধিকা মা কি দেখা করবে এখন? এখনই তো মোক্ষম সময় রে। আমাদের বস্তিতে যখন এসেছিলেন তখন বলেছিলেন দিনের আলোতে উনি কারোর সাথে দেখা করেন না, রাতের অন্ধকারেই উনি দোর খোলেন। পুঁটি আর রমা পৌঁছল সেই সাধিকা মায়ের বাড়ি। দরজায় কড়া নাড়ার দরকার পড়ল না, দরজা আধ খোলা ছিল। রমা দরজা ঠেলতেই হাট করে খুলে গেল। বাড়ির ভেতরটা অস্বাভাবিক শান্ত ও শীতল। অন্ধকার ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের উল্টো দিকে এক নারী মূর্তি, যার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। রমা হাঁটু গেড়ে বসে করজোরে প্রণাম করল। পুঁটিও রমার দেখা দেখি প্রণাম করল। মা, এই আমার বন্ধু পুটি, ওরা ওরা খুব বিপদে পড়েছে মা, ওদের বস্তি। রমাকে থামিয়ে উনি বললেন, আমি জানি সে আবার এসেছে আর তাকে আবার জাগিয়ে তুলেছে। কে এসেছে মা? কাকে জাগিয়ে তুলেছে? জিজ্ঞেস করল পুঁটি। মৃদু হাসল সাধিকা মা, তবে তার নিঃশ্বাস যেন শরীরের মধ্যে ঢুকে আরও শীতলতা বাড়িয়ে দিল রমা আর পুঁটির। আপনি একবার চলুন মা, আমাদের বস্তিতে 6টা পোয়াতি বাচ্চা সমেত মরেছে মা। আর কেউ মরার আগে আপনি একটিবার চলুন। এই বস্তিতে এখন আমার আর কোনো কাজ নেই। গতকাল অমাবস্যা ছিল, সে শক্তি সঞ্চয় করছে। পরের অমাবস্যা না আসা পর্যন্ত কিচ্ছু করা যাবে না। তোরা এখন যা যা। পলার মন ভারাক্রান্ত। এতদিন ধরে কি পেল সে? শুধুই প্রতারণা। অভিককে ভালোবাসত সে, ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল তাকে। আর অভিক কি করল? যেদিন পলা বুঝতে পারল সে একা না, তার ভেতরে আরও একটা প্রাণ আছে, সেদিন প্রথম অভিককে জানিয়েছিল। অভিক কিছু বলেনি, তবে পরের দিন থেকে আর ফোন ধরেনি অভিক। পলা খোঁজ করেছিল অভিকের বাড়িতেও, তবে সেখানে তালা দেওয়া ছিল। প্রতিবেশীরা জানিয়েছিল অভিক নামের এখানে কেউ কোনোদিনও ছিল না। ভয়ে কাউকে কিছু জানালো না পলা। একটু একটু করে বাড়তে থাকলো পলার গর্ভস্থ ভ্রূণ। 3 মাস পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল পলা। বাড়িতে সেদিন মিস্টার গুপ্ত ছিলেন না। সুদীপা ডাক্তারকে ফোন করল। ডাক্তার বাড়িতে এসে জানালো পলা প্রেগনেন্ট। সুদীপা এত বড় খবরটা শুনেও পলাকে কিচ্ছু বলল না, অপেক্ষা করল মিস্টার গুপ্তর। মিস্টার গুপ্ত বাড়িতে আসতেই সুদীপা বলল, পলা প্রেগনেন্ট। কি যা তা বলছো তুমি সুদীপা? আমি অহেতুক কথা বলি না, তুমি জানো অভি। পলা অসুস্থ হয়ে পড়ায় আমি ডাক্তার সেনকে খবর দিয়েছিলাম। উনি এসে দেখে বললেন
পলা প্রায় 3 মাসের প্রেগনেন্ট, আর এখন যদি বাচ্চাটা নষ্ট করা হয় জোর করে, তাহলে পলার ক্ষতি হবে। আর হ্যাঁ, তুমি পলাকে কিছু বলবে না, আমি যা বলার বলেছি। তাহলে তাহলে এখন উপায় কি? প্রতিবেশী, আত্মীয়, আমার অফিসের লোক জানতে পারলে আমার আর মান সম্মান কিছু থাকবে না সুদীপা। একটা কাজ করা যেতে পারে। কি কাজ? বাড়ি বদল। 1 বছরের জন্য আমাদের এই সাউথ কলকাতা থেকে অনেকটা দূরে কোনো ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। তারপর বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে এসে আমরা আবারই বাড়িতে ফিরে আসব। তোমার যা ভালো মনে হয় সেটাই করো। 1 সপ্তাহ পর ওরা নিজেদের বাড়ি ছেড়ে এই বস্তির বাড়িতে এসে উঠল। বাড়িটা যদিও সুদীপাই দেখেছিল। রমা আর পুঁটি বেরোনোর আগে পুঁটিকে ডাকলো সাধিকা মা। পুঁটির হাতে একটা লাল কাঠ দিয়ে বাঁধা লাল কাপড়ে মোড়ানো ছোট্ট একটা পুঁটলি দিল। এটা রাখ। কেউ পোয়াতি থাকলে তার বাম হাতের উপর বেঁধে দিবি, সাময়িক রক্ষা পাবে। সাধিকা মায়ের বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে অল্প আলোর রেখা উঠেছে। ভোর হতে চলেছে। কোথায় গিয়েছিলিস মগি? সারা রাত বাড়ির বাইরে কাটানো নষ্ট মেয়ে ছেলে একটা। পুঁটি বাড়ি ঢুকতেই পুঁটির বর শ্যামল বাক্যবাণে আক্রমণ করল পুঁটিকে। শ্যামলের গলা শুনেই দৌড়ে এলো পুঁটির শাশুড়ি। ছেলের কথায় আগুনে ঘি ঢালার মতো মুখ ঝামটা দিয়ে বলল, বাজা মেয়ে মানুষ, একদিন বিয়ে হলো, একটা বাচ্চা দিতে পারলি না। এখন কোন প্রেমিক জুটিয়েছিস যার জন্য গোটা রাত বাড়ির বাইরে কাটালি শুনি? পুঁটি উত্তর দিল না। এসবে সে অভ্যস্ত। সে জানে তার মধ্যে কোনো কমতি নেই। মদ খেয়ে শ্যামল বউকে মারতে পারে, জোর করে নিজের শরীরে জ্বালা মেটাতে পারে, তবে বউয়ের কোল ভরানোর ক্ষমতা তার নেই। রোজকার মতো দুপুরে পলাদের বাড়িতে রান্না করতে গেল পুঁটি। আজ সুদীপা ও মিস্টার গুপ্ত দুজনেই বাড়িতে নেই। দরজায় কড়া নাড়তেই পলা এসে দরজাটা খুলে দিয়েই তাড়াহুড়ো করে উপরে চলে গেল পলা। এই বাড়িতে প্রায় 4 মাস কাজ করা হলো পুঁটির। এই 4 মাসে 2-1 বার এক ঝলক দেখেছে এসে পলাকে। সুদীপার ভয়ে কোনোদিন কথা বলার চেষ্টা করেনি। আজ সুদীপা নেই। পুঁটি মৃদু পায়ে পলার ঘরের দিকে গেল। পলা জানালার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আজ তো বৌদি নেই, আজ কি রান্না করব সেইটাই জানতে এলুম গো দিদিমণি। পলা ঘুরে তাকাতেই অবাক হয়ে গেল পুঁটি। এ কি, এ মেয়ে যে পোয়াতি, তবে দেখে তো বিয়ে হয়েছে বলে মনে হয় না। পুঁটির তাকানো দেখে বুঝতে পারল। আবার এক ঝটকায় আবার জানালার দিকে ঘুরে ঢোক চিপে বলল, যা হোক করো, আমাকে কিছু বলো না, এখন যাও। পুঁটি রান্নাঘরে চলে গেল আর ভাবল, ভগবান সবাইকে সন্তান দেয়, তাহলে তাকে দিল না কেন? কি পাপ করেছে সে? সব ঠাকুরের ব্রত করে সে, অনিচ্ছা থাকলেও শ্যামলের কাছে নিজেকে বিলিয়ে দেয় শুধুমাত্র একটা সন্তানের আশায়। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল পড়ল গত রাতের সাধিকা মায়ের দেওয়া লাল পুঁটুলিটার কথা। তাহলে কি ওটা দিদিমণির জন্যই দিয়েছেন উনি? দিদিমণি যে পোয়াতি, কিন্তু এরা ভদ্রলোক, এরা কি এসব মানবে? কি করবে এখন পুঁটি? দিদিমণিকে কি গিয়ে সব বলবে? যদি বিশ্বাস না করে, যদি তাড়িয়ে দেয় পুঁটিকে? কিন্তু ওটা হাতে না বেঁধে দিলে যদি দিদিমণির কোনো ক্ষতি হয়? এই সব 7-5 ভাবতে ভাবতে রান্না শুরু করলো পুঁটি। হঠাৎ পিছনে তাকিয়ে দেখল পলা দাঁড়িয়ে আছে, চোখে জল। তুমি কাউকে কিছু জানিও না দিদি, কেউ জেনেছে এটা জানতে পারলে আমার মা বাবা আমায় আস্ত রাখবে না। দিদি, তুমি আমাকে
দিদি বললে? জলে ভরে গেল পুঁটির চোখ। সেই কত বছর আগে ছোট্ট ভাইটা দিদি বলে ডাকতো পুঁটিকে। তারপর শ্যামলের হাত ধরে পালিয়ে এলো পুঁটি। মা বাপ আর ছোট্ট ভাইটাকে আর দেখতে পেল না। কেমন আছে ওরা কে জানে। তুমি নিশ্চিন্তে থাকো দিদিমণি, তুমি আমাকে দিদি বলেছ, আমি তোমার মান রাখবো গো। পুঁটির কথা শুনে হাঁফ ছাড়ল পলা। রান্না করে বাড়ি ফিরে এলো পুঁটি। মনটা বড্ড কু ডাকছে তার। সাধিকা মা তো ওই পুটুলিটা কোনো পোয়াতির হাতে বেঁধে দিতে বলেছিলেন, আর পলা দিদিমণিও তো পোয়াতি, কিন্তু সে কি এসবে বিশ্বাস করবে? না না, আর কাউকে মরতে দেবে না এই পুঁটি। সুদীপা বাড়ি ফিরে এলো। পলার দিকে এক নজর রেখে নিজের ঘরে চলে গেল সে। অনেক কাজ তার, হাতে সময় বড্ড কম। কিছুদিন পর নিজের সাথে অনেক বাগদন্দিতা করে অবশেষে ঠিক করল পুঁটি ওই পুটুলি তাবিজটা পলার হাতে সে বেঁধে দেবেই। সবকিছু সত্যি জানাবে সে পলাকে। সেই মতো ওটা সাথে নিয়েই রান্না করতে গেল পলাদের বাড়ি। পুঁটি বাড়িতে ঢুকতেই বুঝল সুদীপা আছে, তাই পলাকে ডাকতে পারল না। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো পলাকে। হঠাৎ ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো সুদীপা। মাথা থেকে পা পর্যন্ত এক ঝলক তাকিয়ে পুঁটিকে বলল, এই শোন, তোকে আর আজ থেকে রান্না করতে আসতে হবে না। তোর টাকা বুঝিয়ে দিচ্ছি, মানে মানে বিদেয় হ। আর শোন, কাজ ছাড়ার পর এ বাড়ির ত্রিসীমানায় যেন তোকে না দেখি। সুদীপার এই রকম ব্যবহারের জন্য প্রস্তুত ছিল না পুঁটি। সে আমতা আমতা করে বলল, কেন গো বৌদি, কাজ ছাড়বো কেন? আমার কি কোনো ভুল টুল হয়েছে নাকি গো? হঠাৎ চোখগুলো যেন অস্বাভাবিক জ্বলে উঠল সুদীপার, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে বেশ ভারী স্বরে সে বলল, আমার সাথে তর্ক আমি একদম সহ্য করি না। যেটা বললাম সেটা কর, না হলে পুলিশটাকে বলবো তুই বাড়ি থেকে চুরি করেছিস। নিঃশব্দে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এলো পুঁটি। এখন প্রতি রাতেই বাড়িতে থাকে না সুদীপা। মিস্টার গুপ্তর আর মুখ খোলার সাহস নেই। সুদীপা বলেছে তার কোনো কাজে বাধা দিলে সে তার সমস্ত কুকর্মের কথা পুলিশকে জানিয়ে দেবে। প্রায় মাঝরাত। সমস্ত শরীরটা ভারী লাগছে পলার। আধো ঘুমের মধ্যে তার কানে আসছে দুর্বোধ্য ভাষায় বলা কিছু মন্ত্র। চোখের সামনে ভেসে উঠছে একটা অদ্ভুত মূর্তি, যার শরীরটা নারীর মতো, সম্পূর্ণ উলঙ্গ, অনেকগুলো হাত। এক হাতে ধরে আছে রক্ত মাখানো সদ্যজাত কয়েকটা শিশু, অন্য হাতে সাপ ও আগুন। শরীরের পিছনে বাদুড়ের মতো বড় দুটো পাখা, খোলা চুল, মুখ থেকে জিভটা বাইরের দিকে ঝুলছে, আর ক্রমাগত টপ টপ করে রক্ত পড়ছে জিভ দিয়ে। সম্পূর্ণ ঘুম ভেঙে গেল পলার। সেদিনের মতো তার পেটটা জ্বলছে হু হু করে। মৃদু পায়ে উঠে আয়নার সামনে দাঁড়ালো সে। জামাটা পেটের উপর তুলল আস্তে আস্তে। না, আগের দিনের মতো কোনো নখের আঁচড় নেই। বিছানায় এসে আগের মতো শুয়ে পড়ল, তবে ঘুম আর এলো না। মনটা বড্ড ছটপট করছে পুঁটির। যে করেই হোক তাবিজটা পলার হাতে বাঁধতেই হবে, তবে ঢুকবে কি করে ওই বাড়িতে? ভাবতে ভাবতে বস্তির কল থেকে জল নিচ্ছিল পুঁটি। হঠাৎ লক্ষ্য করল মোড়ের মাথা থেকে ট্যাক্সি করছে সুদীপা। পুঁটি ভাবল এই সুযোগ। তাড়াতাড়ি জলের বালতি ফেলে সে ছুটে গেল পলাদের বাড়ি। দরজা বাইরে থেকে তালা মারা। পাশের সাইকেল গ্যারেজ থেকে একটা হাতুড়ি নিয়ে গায়ের জোরে বাড়ি মারল তালার উপর। তালাটা ভেঙে গেল। আশেপাশে একবার দেখে নিল সে। না, কেউ দেখেনি তাকে তালা ভাঙতে। তালা ভাঙার শব্দে ঘর থেকে বেরিয়ে
ডাইনিংয়ে চলে এলো পলা, কিন্তু সাহস করে নিচে যেতে পারল না। পুঁটি উপরে উঠে এলো। পুঁটিকে উপরে আসতে দেখে পলা জিজ্ঞেস করলো, তালা ভাঙার মতো শব্দ পেলাম পুটি দিদি। তালা ভেঙে আমি ঢুকেছি গো, তোমার মা বাইরে থেকে তালা দিয়ে বেরিয়ে গেছে, আমি দেখলুম। তুমি তালা ভেঙেছো? কেন? মা জানতে পারলে আস্ত রাখবে না গো। কেন ভাঙলে তুমি তালা? সব পরে বলবো গো, এখন বেশি সময় নেই। তুমি এই তাবিজটা হাতে বেঁধে নাও দেখি। পুঁটি আঁচলের গিঁট থেকে তাবিজটা বার করলো। কিসের তাবিজ? আমি কেন পরবো এটা? লক্ষ্মী বোনটি আমার, এত প্রশ্ন এখন করুনি, পড়ে নাও, হাতে বেশি সময় নেই। তোমার মা যখন তখন চলে আসবে। দাও হাতটা দাও, আমি বেঁধে দিই। পলা হাতটা পুঁটির দিকে বাড়িয়ে দিল। পুঁটি পলার হাতে তাবিজের পুঁটুলিটা বেঁধে দিল। আর শোনো, কখনো হাত থেকে এটা খুলবে না, খুললেই কিন্তু বিপদ। আমি এখন আসি। পুঁটি চলে গেল। কিছুক্ষণ বাদেই সুদীপা ফিরে এলো। বাড়ির তালা ভাঙা দেখেই সে চমকে উঠল। তড়িঘড়ি উপরে উঠে এসে সে পলাকে ডাক দিল। পলা, পলা। পলা ঘর থেকে বেরিয়ে এলো। পলাকে দেখেই আবার চোখগুলো জ্বলে উঠল সুদীপার। এক কর্কশ স্বরে সে জিজ্ঞেস করলো পলাকে, বাড়িতে তালা ভেঙে কে এসেছিল? পলা চুপ করে রইল। চুপ করে থেকে কোনো লাভ নেই পলা, তুমি না বললেও আমি ঠিকই জানতে পারবো। এবার পলার হাতের তাবিজটার দিকে চোখ পড়ল সুদীপার। সাথে সাথে মুখের মধ্যে এক অদ্ভুত হিংস্রতা ফুটে উঠল, যা পলার চোখ এড়ালো না। রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল পুঁটি। শরীরটা যেন বড্ড বেশি ক্লান্ত লাগছে। শ্যামল আজ গলা পর্যন্ত মদ গিলে এসেছে। শরীর গরম হয়ে আছে তার। পুঁটির উপর এই গরমটা বার করতেই হবে। আলোটা বন্ধ করে চড়ে বসলো পুঁটির উপর। এই এই সরা, এসব কাপড় ফাপড় সরা। আজ আমারে ছেড়ে দাও, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। শ্যামলকে ঠেলে নামিয়ে দিল সে। ঠেলে সরাতেই শ্যামলের শরীরে যেন অপার্থিব শক্তি চলে এলো। হারামজাদি, আমাকে ছেড়ে দেওয়া, দেখ তোর কি করি। চেপে ধরল পুঁটির দুটো হাত। অভুক্ত জন্তুর মতো পুঁটির শরীরটাকে নিংড়ে খেল সে। পুঁটির শরীরের সব জোরটুকুও কম পড়ে গেল শ্যামলের কাছে। কিছুক্ষণ পর হুঁশ ফিরল শ্যামলের। কাঁপা কাঁপা হাতটা ধরল পুঁটির নাকের কাছে। না, নিঃশ্বাস পড়ছে না। মাগি কি মরে গেল নাকি? বিড়বিড় করে বলল শ্যামল। গলা শুকিয়ে আসছে তার। এ কি করলো সে? নিজের বউকে খুন করলো। এবার কি করবে সে? তখনও ভোর হয়নি। পুঁটির শরীরটাকে কোনো রকমে টেনে হিঁচড়ে বস্তির পেছনের ডোবাতে ফেলে দিল। রাতে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি পলা। ঘুমটা ভাঙল কান্না আর বহু লোকের কলরবে। তখনও সকাল হয়নি, ভোর। বিছানা থেকে উঠে আস্তে আস্তে দক্ষিণ দিকের জানালাটা খুলল সে। হ্যাঁ, আওয়াজটা এদিক দিয়েই আসছিল। পলার জানালার ধারে যে কৃষ্ণচূড়া গাছটা আছে তার একটু পরেই একটা ডোবা। বিশেষ কাউকে কোনোদিন দেখেনি পলা। মাঝে মাঝে কেউ আসতো বাসন মাজতে। কিছুক্ষণ কান পেতে শোনার পর পলার কানে এলো, কে মারলো বল দেখি মেয়েটাকে? পুটি তো কারো সাথে পাশে থাকতো না। মারলো মানে? কি হয়েছে পুটি দিদির? আতঙ্কে মুখ শুকিয়ে গেল পলার। কিছুক্ষণের মধ্যেই শ্যামলের বাড়ির সামনে ভিড় করল সবাই। ভিতর থেকে শ্যামলের মা বেরিয়ে এসে জানালো শ্যামল কাল দুপুর থেকে বাড়িতেই আসেনি। প্রথমে কেউ বিশ্বাস করল না। টেনে হিঁচড়ে ডোবার ধারে নিয়ে এলো পুঁটির শাশুড়িকে।
বস্তির সবাই জানতো বাচ্চা না হওয়ায় শ্যামল আর ওর মা যাচ্ছে তাই মারধর করত পুঁটিকে। তাই প্রথম তীরটা শ্যামল আর ওর মায়ের দিকেই গেল। কি গো শ্যামলের মা, লক্ষ্মী মতন বউটাকে এমনভাবে মেরে ফেললে গো? মরণ, ওই মাগির চরিত্র ঠিক ছিল না, হয়তো ওরই কোনো নাগর খেয়ে ফেলে দিয়েছে। ঝড়ের বেগে সরলা কাকি চুলের মুঠি চেপে ধরল পুঁটির শাশুড়ি। ডাইনি মাগি, বউটারে মেরে এখন চরিত্রের দোষ দিচ্ছিস? হ্যাঁ, আশপাশ থেকে কিছু চড় থাপ্পড় এসে পড়ল পুঁটির শাশুড়ির উপর। দুপুরে সুদীপার মুখোমুখি হলো পলা। সুদীপাকে কাল যেন উদ্বিগ্ন দেখাচ্ছিল, আজ একেবারেই তা মনে হলো না। মুখে বেশ প্রশান্তির হাসি। তোমার হাতের তাবিজটা খুলে আমাকে দাও, ওটা তোমার জন্য ভালো নয় পলা। কিন্তু মা, এটা যে আমাকে... তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না পলা। আমি তোমার মা, যা বলছি সেটা শোনো, এতে তোমারই মঙ্গল। পুঁটির মুখটা বড্ড মনে পড়ছে পলার। কে মারল পুঁটি দিদিকে? কি হলো পলা? কি বললাম শুনতে পাচ্ছ না? তাবিজটা খুলে দাও। ইচ্ছে না থাকলেও পলা তাবিজটা খুলে দিল সুদীপাকে। পা দুটো টলছে শ্যামলের। ভোর রাতে পুঁটির শরীরটা ডোবাতে ফেলে বস্তি ছেড়ে পালিয়ে এসেছিল সে। তারপর সারা দিন একটা বন্ধ কারখানার পাঁচিল টপকে ঢুকে সেখানেই ঘাপটি মেরে বসেছিল। সারা দিন খাবার তো দূর, এক ফোঁটা জলও পেটে পড়েনি তার। বসে থাকতে থাকতে যখন লোকের যাতায়াত যানবাহনের শব্দ বন্ধ হয়ে গেল, আবার পাঁচিল টপকে বেরিয়ে এলো সে। তেষ্টায় গলা ফেটে যাচ্ছে, আর সাথে তীব্র অনুশোচনা। কি এমন হলো যে সে নিজের বউটাকেই মেরে ফেলল? গত রাতে শ্যামল যেন নিজের মধ্যেই ছিল না। অদ্ভুত এক হিংস্রতা গ্রাস করেছিল তাকে। পুঁটি মারা যাওয়া প্রায় 20-25 দিন হলো। দুপুরে সুদীপা নিজে খাবার দিতে এলো পলার ঘরে। শোনো পলা, আজ সন্ধ্যায় তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে বেরোবো। কোথায় মা? সেই কৈফিয়ত তোমাকে আমি দিতে রাজি নই। আর কথা বাড়ালো না পলা। সে জানে সুদীপার কথা তাকে মানতেই হবে। খাবার থালাটা রেখে বেরোনোর সময় পলার দিকে তাকিয়ে একরকম কুটিল হাসি হাসল সুদীপা। সুদীপাকে আজ অন্য রকম লাগছে পলার, বড়ই বেশি শান্ত, স্থির। প্রায় 5 মাস পর রাস্তায় বেরোলো পলা। এই বাড়িতে আসার পর সে আর কোনো দিনও বাড়ি থেকে বেরোয়নি। সুদীপা পলাকে নিয়ে বেরিয়ে ট্যাক্সি করল। প্রায় 1 ঘন্টা ট্যাক্সি চলার পর একটা জায়গায় এসে থামল। নেমে পড়ল ওরা। উঁচু রাস্তা থেকে নেমে নিচু মাঠের দিকে নেমে গেল সুদীপা। পেছনে হাঁটতে থাকলো পলা। ভীষণ ভয় করছে ওর। মা এটা কোথায় নিয়ে এলো তাকে? 8 মাসের প্রেগনেন্ট সে। এই উঁচু নিচু মাটি পাথরের কুঁচি মেশানো রাস্তায় হাঁটতে পারছে না কোনোভাবেই। মা, এটা কোথায় নিয়ে এলে আমায়? ভীষণ ভয় করছে আমার। মুখ বন্ধ করে আমার সাথে এসো, যা করছি তোমার ভালোর জন্য। মাঠের নিচু রাস্তা পেরিয়ে ঘন জঙ্গল। অবলীলায় হেঁটে যাচ্ছে সুদীপা। তার পেছনে কোনো রকমে চলছে পলা। শেষে যেখানে পৌঁছলো, জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। তুমি এখানে কিছুক্ষণ বসো পলা, আমি আসছি। একটা উঁচু টিলার উপর বসলো পলা। সুদীপা অন্ধকারে যেন কোথায় মিলিয়ে গেল। শরীর ভারী হয়ে গেছে পলার। পাগুলো বড্ড অবশ লাগছে। ছুটে পালিয়ে যাওয়ার শক্তিটুকুও নেই তার মধ্যে। প্রচণ্ড ভয় করছে। বারবার তার মন জানান দিচ্ছে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কতক্ষণ একভাবে বসে আছে পলা নিজেও জানে না। হঠাৎ দেখল দূরে অন্ধকার ভেদ করে একজন নারী মূর্তি আস্তে আস্তে পলার কাছে এগিয়ে আসছে। পরনে মিশমিশে কালো পোশাক,
খোলা চুল, চোখ দুটো ক্ষুধার্ত শেয়ালের মতো জ্বলছে। চলো। পলা চলতে শুরু করলো সুদীপার সাথে। কথা বলার শক্তি নেই তার, কোনো মায়া জাল আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যেন তাকে। পলাকে একটা আসনে বসিয়ে এক এক করে খুলে দিল তার শরীরের শেষ আভরণটুকু। মাথায় ঢেলে দিল তাজা রক্ত। সুদীপা প্রায় 20 বছর ধরে কালো শক্তির পূজারিণী। একবার সাধনার সিদ্ধি লাভের চূড়ান্ত মুহূর্তে সামান্য কিছু ভুল হওয়ায় মাতুণ্ডীর কোপ পড়ে তার উপর। সুদীপাকে অভিশাপ দেয়, যতদিন না সে সন্তুষ্ট হবে ততদিন সিদ্ধি লাভ হবে না সুদীপার। মাতুণ্ডী শয়তানের দেবী, সম্পূর্ণ নগ্ন নারীর শরীর, খোলা চুল, অনেকগুলো হাত। এই শয়তান রূপী দেবী অন্তঃসত্ত্বা মেয়েদের রক্ত ও তাদের গর্ভস্থ বাচ্চার মাংস প্রসাদ হিসাবে গ্রহণ করে। এই দেবী সুদীপাকে অভিশাপ দিয়েছিল 100 অন্তঃসত্ত্বা নারীর রক্ত ও 100 গর্ভস্থ শিশুর মাংস প্রসাদ দিতে হবে। আর সব শেষে কোনো কুমারী অন্তঃসত্ত্বা নারীকে কোনো জোয়ান পুরুষের রক্তে স্নান করিয়ে বলি দিতে হবে, তবেই সিদ্ধি লাভ হবে সুদীপার। 5 বছর ধরে চেষ্টা করছে সুদীপা, নিজের মন্ত্র বলে জাগিয়ে তুলল সে মাতুণ্ডীকে। আর তারপর ফুলি, সাধনের বউ, রমার বোন সরমার মতো 100টা মেয়ের বলি হয়েছে। বাঁধ সেধেছিল শেষটা, কুমারী অন্তঃসত্ত্বা নারী। হঠাৎ পলার দিকে চোখ পড়ল সুদীপার। পলাকে কোনো দিনই সহ্য করতে পারেনি সুদীপা এই সুযোগ। অভিক, যে আসলে অভিক নয়, সুদীপার শিষ্য বরুণ। অভিক নাম নিয়ে মন জয় করেছিল পলার। সুদীপার কথা মতো পলাকে অন্তঃসত্ত্বা করে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল সে। হঠাৎ বাঁধ সাধল পুঁটি, নিয়ে এলো সাধিকা মায়ের তাবিজ। পুঁটিকে দেখেই বুঝতে পেরেছিল সুদীপা, তাই ওই বাড়িতে আসা বন্ধ করেছিল তার। কিন্তু পলাকে বাঁচাতে নিজের জীবনটাই দিতে হবে জানতো না পুঁটি। তালা ভেঙে ঢুকেছিল, তাবিজটা পলার হাতে বেঁধে দিয়েছিল সে। সেই রাতেই নিজের শত্রুকে শেষ করেছিল সুদীপা। শ্যামলের মধ্যে জাগিয়ে তুলেছিল শয়তানকে। পুঁটিকে হত্যার পর মন্ত্র বলে শ্যামলকে আটকে রেখেছিল। আজ সেই শ্যামলের রক্তে স্নান করালো পলাকে। মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে পলার, খোলা চুল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। চারিদিক নিস্তব্ধ। এই বিভৎস দৃশ্য দেখে জঙ্গলের প্রাণীরাও হয়তো চুপ করে রয়েছে। ধারালো খাড়াটা হাতে তুলে নিল সুদীপা। ক্রমাগত মন্ত্র পাঠ করে জাগিয়ে তুলেছে মাতুণ্ডীকে। পলাকে বলি দিলেই সিদ্ধি লাভ করবে সে। শূন্যে তুলল খাড়াটা। হঠাৎ কোথা থেকে একটা দ্রুত দমকা হাওয়া। কিছুটা দূরে ছিটকে পড়ল সুদীপা। সেই সাধিকা মা, তবে সেদিনের মতো শান্ত ও শীতল নয়, ভীষণ উগ্র রণচণ্ডী রূপ তার। সুদীপা ওঠার চেষ্টা করছে, পারছে না, কোনোভাবেই পারছে না। কোনো এক শুভ শক্তি আটকে রেখেছে তাকে। মন্ত্রোচ্চারণ থেমে যাচ্ছে আস্তে আস্তে, আর পলার ঘোর কাটছে। সরীসৃপের মতো ফোঁস ফোঁস করছে সুদীপা। জিভটা ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে ঝুলে গেছে, লালা বেরোচ্ছে। দূরে দাঁড়িয়ে সেই সাধিকা মা উচ্চস্বরে মন্ত্র পাঠ করছে। পলার ঘোর কেটেছে পুরোপুরি। গোটা শরীরে তাজা রক্ত, সেই রক্তের আঁশটানি গন্ধ, আর পাশে পড়ে রয়েছে শ্যামলের মস্তকবিহীন শরীরটা। সব মিলিয়ে গা গুলিয়ে উঠল পলার। সাধিকা মা আর সুদীপাকে দেখে ভয়ে শরীর ঠান্ডা হয়ে গেল।
হঠাৎ একটা বীভৎস মূর্তি ভেসে উঠল শূন্যে। একটা নগ্ন নারী শরীর, অনেকগুলো হাত, এক হাতে ঝুলছে অনেকগুলো সদ্যজাত শিশুর আধ খাওয়া শরীর, এক হাতে সাপ, এক হাতে জ্বলন্ত কয়লা, এক হাতে মদ আর এক হাতে খাড়া। বড় খোলা চুল, জিভ নেমে এসেছে গলা পর্যন্ত, জিভ থেকে রক্ত পড়ছে ক্রমাগত। এই তো সেই মূর্তি যেটা প্রায় রাতে স্বপ্নে দেখত পলা। চোখের পলকে খাঁড়াটা তুলে বসিয়ে দিল সুদীপার উপর। দুটুকরো হয়ে গেল সুদীপার শরীর, সাথে সাথে মিলিয়ে গেল সেই বীভৎস মূর্তি। পলার গা ঘেঁষে বেরিয়ে গেল একটা কটকটে ঠান্ডা হাওয়া। পুরো শরীর কেঁপে উঠল তার। শান্ত হল সাধিকা মা, সস্নেহে হাত বুলিয়ে দিল পলার মাথায়। আর কোনো ভয় নেই মা, সব ঠিক হয়ে যাবে, এইবারে সব ঠিক হয়ে যাবে। ভোর হতে শুরু করেছে। হালকা আলোর রেখায় পলা স্পষ্ট দেখল পুঁটির হাসি হাসি মুখটা মিলিয়ে যাচ্ছে আকাশে। কেটে গেল মাতুন্ডির অভিশাপ। তারপর তারপর কি হলো মা? তারপর তোকে নিয়ে চলে এলাম এখানে। আর আর দাদু? তার সাথে আর কোনোদিনও দেখা হয়নি। সেই দিনই ট্রেন ধরে চলে এলাম এই শিলিগুড়িতে। থাকতে শুরু করলাম এই আশ্রমে। কয়েক মাস পর তুই হলি। তুমি আর কোনোদিনও মাতন্ডিকে দেখতে পাওনি মা? না, সেই রাতের পর আর দেখিনি। সেদিনই শেষ হয়েছিল তার অভিশাপ। কথা শেষ করল পলা, সাথে সাথেই একটা ঠান্ডা কটকটে হাওয়া গা ঘেঁষে বেরিয়ে গেল। শুনছিলেন মাননীয়া সুচরিতা ধরের লেখা মাতুন্ডির অভিশাপ। আজকের গল্পে সুদীপার চরিত্রে পারমিতা, পলার চরিত্রে সুতপা, যমুনার চরিত্রে রুদ্রাণী, সরলা কাকির চরিত্রে মৌমিতা, রমার চরিত্রে প্রমা, পুঁটির শাশুড়ির চরিত্রে তমশ্রী, পুঁটি এবং সাধিকা মায়ের চরিত্রে মৌসুমী, গ্রাম্য বউ মেঘা ও রীতিশা, বর্ষার চরিত্রে মানসী, মিস্টার অভিজিৎ গুপ্তর চরিত্রে কুমারজিৎ, রতনের চরিত্রে রূপম, গল্পের সূত্রধার, গল্পকথক এবং শ্যামলের চরিত্রে আমি সুমন, সাউন্ড ডিজাইনিং সুমন, ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স কুমারজিৎ, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, সম্পূর্ণ পরিচালনায় বৃশ্চিক। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, সকলকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর প্রস্তুত হয়ে নিন আমাদের পরবর্তী তারানাথ তান্ত্রিকের গল্পের জন্য।